জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সদস্য বসুন। এই সংসদের প্রথম দিন থেকেই আননেসেসারি একটি জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু করেছেন মাননীয় স্পিকার। যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকের সংসদ, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকে ট্রেজারি বেঞ্চের সরকার গঠন করেছেন যারা, আজকের এই মহান সংসদে জুলাইকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই আলোচনাকে ধন্যবাদ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সদস্য বসুন। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, এখন গণতন্ত্রের মাধ্যমে মাননীয় সদস্যবৃন্দ আমাকে অ্যাড্রেস করে কথা বলবেন। আপনারা যা কিছু বলবেন স্পিকারকে অ্যাড্রেস করে বলবেন। মাননীয় সদস্যবৃন্দ, এখানে তো বিভিন্ন দলের সদস্যবৃন্দ রিপ্রেজেন্টেড, প্রত্যেকের কি একই অনুভব হতে পারে? গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভিন্নতা। সুতরাং এক এক বাক স্বাধীনতার সফলতা নিয়ে, বাক স্বাধীনতার কারণে যে যার বক্তব্য খোলাখুলিভাবে জাতীয় সংসদে প্রকাশ করতে পারেন, কিন্তু অপেক্ষা করেন। মাননীয় সদস্য যখন স্পিকার কথা বলে, অনুগ্রহ করে সবাই চুপ করে বসে থাকবেন নিজের আসনে। আমি যেটা বলতে চাই, সকলেরই বাক স্বাধীনতা আছে, এবং যদি কোনো বক্তব্য আপনাদের পছন্দ না হয়, এরপরেই তো আপনারা একজন বক্তব্য রাখবেন, তিনি এই বক্তব্যটির বিরুদ্ধে আপনাদের মতামত আপনারা প্রচার করতে পারেন। সুন্দর শালীনভাবে যে যার বক্তব্য জাতীয় সংসদে রাখবেন, এটাই আমরা আশা করি। অহেতুক একজন বক্তাকে কেউ ডিস্টার্ব করবেন না। আপনার টার্ন যখন আসবে, আপনি আপনার বক্তব্য সুবিধা মতো ভাবে দেবেন। বিএনপি একমাত্র দল যাদের হাতে কোনো রক্তের দাগ নেই। গত সপ্তাহে এই সংসদে আমরা যে দৃশ্য দেখলাম, যে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা চলমান জ্বালানি সমস্যা নিয়ে সরকারকে সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করলেন, এবং আমাদের মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী হোল হার্টেডলি সেটা অ্যাকসেপ্ট করলেন। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানালেন, এবং আমাদের বিরোধী দলের সকল সদস্যদেরকে উনি ধন্যবাদ জানালেন। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র 2 মাসের সরকার এই অল্প সময়ে যে সফলতা অর্জন করেছে, আজকে এই সফলতা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে মাননীয় স্পিকার। এমনকি নতুন নেপালের সরকার, তারাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে মাননীয় স্পিকার। কিন্তু আফসোসের বিষয় যে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে একটা ধন্যবাদ বাক্য আমরা শুনতে পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবাধ, সুষ্ঠু এবং একটি নির্বাচনের মাধ্যমে আমরা এই সংসদ পেয়েছি। আমরা একটি প্রাণবন্ত এবং রোমাঞ্চকর সংসদই চেয়েছিলাম। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা বলেছিলেন যে উনি নাকি আমাদের মন পেতে যাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। আমাদের মন কিভাবে পাবেন মাননীয় স্পিকার? ওনারা যদি জুলাই আন্দোলনকে তাদের একক অর্জন বলে দাবি করতে চান, তখন তো আমাদের মন ব্যথিত হয় মাননীয় স্পিকার। তখন তো আমরা তাদেরকে এই মন কিভাবে দিব মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, কিছুদিন পূর্বে বিরোধী দলের এক সদস্য এই সংসদে বলেছিলেন যে তৎকালীন জুলাই আন্দোলনে
স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে এক পুলিশ অফিসার যে ভিডিও দেখাচ্ছিল যে একটা গুলি করলে একটাই মরে, বাকিরা সরে না, যারা সরে না এটা নাকি তারাই ছিলেন মাননীয় স্পিকার। সেখানে তো আমরাও ছিলাম মাননীয় স্পিকার, তাহলে আমাদের 400-র অধিক সহযোদ্ধাকে আমরা কিভাবে হারালাম? মাননীয় স্পিকার, এই সংসদের প্রথম দিন থেকেই আননেসেসারি একটি জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু করেছেন মাননীয় স্পিকার। আজকে আমি একটি সত্য তুলে ধরতে চাই। 2018 সালে কোটা আন্দোলন হয়েছে, 2024 সালেও কোটা আন্দোলন হয়েছে, এবং অনেকেই হয়তো জানেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের 15 জুলাই লন্ডনের টাওয়ার হিলে একটি সমাবেশে উনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো আসে তাহলে এই যে কোটা সমস্যা, এই কোটাকে 56% থেকে কমিয়ে 5%-এ আনা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটা বিচক্ষণ, কতটা দূরদর্শী মাননীয় স্পিকার, যে আজ থেকে সেই 2014 সালে তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। মাননীয় স্পিকার, 2024-এর গণহত্যার দাগ লেগে আছে আওয়ামী লীগের হাতে, 90-এর ছাত্র হত্যার দাগ লেগে আছে জাতীয় পার্টির হাতে, আর 71-এর গণহত্যার দাগ লেগে আছে আরেকটি দলের হাতে। মাননীয় স্পিকার, বিএনপি মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। 2 মিনিট। মাননীয় স্পিকার, বিএনপি একমাত্র দল যাদের হাতে কোনো রক্তের দাগ নেই। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের আশ্রয়স্থল এবং বিএনপি গণমানুষের অধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে কাজ করে, এবং আজকে আমাদের গর্ব করা উচিত যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি নিরলসভাবে এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম। আই রিপিট মাননীয় স্পিকার, 17 বছর। এখানে আমার ডান পাশে যারা বিরোধী দলের সদস্যরা আছেন তাদের অনেকের রাজনৈতিক ক্যারিয়ারও হয়তো 3-4 বছরের বেশি নয়। তো মাননীয় স্পিকার, আমাদেরকে রাজপথের হুঙ্কার দিয়ে রাজপথে আন্দোলনের কথা বলে লাভ নেই। আপনারা যদি আমাদের মন পেতে চান তাহলে ওপেন হার্ট নিয়ে আসুন, ইনশাল্লাহ আমরা সকলে মিলে একসাথে এই বাংলাদেশকে করব। আপনাকে মাননীয় স্পিকার ধন্যবাদ জানাই। আমি আমার নির্বাচনী আসন গাজীপুর 2, 8,04,333 জন ভোটার নিয়ে গাজীপুর 2 আসনটি বাংলাদেশের সর্বোচ্চ ভোটার সংখ্যা। রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠান নিয়ে এদেশের অন্যতম শিল্পনগরী, এটি উত্তরবঙ্গের সাথে ঢাকার গেটওয়ে। গাজীপুরে আছে উন্নয়নের নামে বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাটের নিদর্শন বিআরটি প্রকল্প, যা বর্তমানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এটাকে দ্রুত অপসারণ করা দরকার, কারণ এটা যানজট, দুর্ঘটনা স্থানে পরিণত হয়েছে। এটাকে সরিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আরো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, মাদকের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 0 টলারেন্স নীতি ঘোষণা করেছেন তার আওতায় গাজীপুরকে বিশেষ নজর দিতে। এখানে গাজীপুরের তরুণদের মাদকের ছোবল থেকে বাঁচাতে না পারলে শিল্প, বাণিজ্য এবং ঢাকা শহরের নিরাপত্তা বিঘ্নিত হবে। মাননীয় স্পিকার, আমরা বর্তমানে মাদক সেবীদেরকে ধরা হচ্ছে, কিন্তু মাদকের বড় বড় ডিলাররা কিন্তু বেঁচে যাচ্ছে। তো সুতরাং আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে একটা পলিসি করার জন্য যেন ড্রাগ ট্রাফিকিংকে আমরা কন্ট্রোল করতে পারি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। প্রধানমন্ত্রী,
তিনি একটা কথা বলেছেন যে তিনি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে চান না। আমার মতে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার দলের এটা কিছু বলেননি আমাকে, সেটা হচ্ছে যে কোনো এমপিরও 2, 3 বা 4 বারের বেশি থাকা উচিত না। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে একটা আধুনিকতার দিকে নিয়ে যাচ্ছেন, একটা আধুনিক রাষ্ট্র তিনি তৈরি করার চেষ্টা করছেন। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে 2018 সালে মনোনয়ন দিয়েছিলেন, এই 2024 সালেও মনোনয়ন দিয়েছেন, যার জন্য আমি আজকে এখানে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি। তিনি যে আধুনিক বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন সেটা বোঝা যায়। মাননীয় স্পিকার, আমরা কিছু হাসপাতাল নিয়ে কথা বললাম, তিনি একটা পিপিপির মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করলেন যে আপনারা পিপিপির মাধ্যমে কিছু করা যায় কিনা দেখুন। এই আধুনিক চিন্তাভাবনা ইনশাআল্লাহ বাংলাদেশকে আরো অনেক সামনের দিকে নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমরা একটা কথা সবসময় বলতাম যে বাংলাদেশ কবে সিঙ্গাপুরের মতন হবে। তো মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের লক্ষ্য যেটা হওয়া উচিত, বাংলাদেশ সিঙ্গাপুরের মতন নয়, বাংলাদেশ যাতে উদাহরণ হয় সারা পৃথিবীর জন্য, সেইভাবে যাতে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারি। এবং আমি বিশ্বাস করি আজকে আমাদের যে আধুনিকতার প্রবক্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই বীজটা বপন করছেন, ইনশাআল্লাহ আমরা হয়তো আমাদের এই জীবদ্দশায় আমরা হয়তো দেখবো কিনা জানি না, কিন্তু আমরা যদি আমাদের গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটা উদাহরণ হবে, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি একটা কথা বলেছেন যে তিনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে চান না। আমি আপনার মাধ্যমে একটা প্রস্তাবনা রাখতে চাই মাননীয় স্পিকার। আমার মতে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার দলের এটা কিছু বলেননি আমাকে, সেটা হচ্ছে যে কোনো এমপিরও 2, 3 বা 4 বারের বেশি থাকা উচিত না। এটার কারণটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা একটা 20 কোটি লোকের দেশ, এই 20 কোটি লোকের দেশে নেতৃত্বের অভাব হবে না। কাজেই আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জায়গাগুলো ছেড়ে দিতে হবে। এবং যেহেতু আমরা অনেক মানুষের দেশ, আমাদের একটা ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিক একটা সরকার, একটা জনগোষ্ঠী দরকার। এবং সেই জন্য আমাদের কম্পালসারি মিলিটারি ট্রেনিং এটা যদি থাকে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন। কাজেই সেরকম যদি কিছু আমরা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, আর 1 মিনিট একটু বাড়িয়ে চাচ্ছি, 1 মিনিট একটু বাড়িয়ে চাচ্ছি। মাননীয় স্পিকার, বলুন মাননীয় সদস্য। এখানে জেন জির প্রতি একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। জেন জি আমাদেরকে এই 24-এর পুরোভাগে তারা ছিল, যেই সংগ্রাম আমরা 15-16 বছর ধরে করেছি, সেই সংগ্রামকে তারা একটা অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। কাজে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা দুটাই একই সঙ্গে আছে। এবং তাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি, আমরা তোমাদের কথা শুনতে পাচ্ছি, আমরা তোমাদের হৃদয় স্পন্দন অনুভব করতে পারছি। এবং ইনশাআল্লাহ তোমরা আস্থা রাখো, আমরা 24-এর যে সনদ, সেই সনদকে যেমন সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য যেই বাংলাদেশকে তোমরা স্বপ্ন দেখেছো, ইনশাআল্লাহ সেই বাংলাদেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, বাংলাদেশের জন্য একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি দরকার, সেদিকে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে এই কনস্টিটিউশন বা সংবিধানটা হচ্ছে একটা লিভিং ডকুমেন্ট বা একটা জীবন্ত একটা দলিল। কাজেই এই লিভিং ডকুমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। মাননীয় স্পিকার, সর্বশেষে আমি এই কথাটা বলে শেষ করতে চাই যে আর 1 মিনিট কি দেওয়া আর 1 মিনিট, মাননীয় স্পিকার দুঃখিত, আর 1 মিনিট নিয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, আর একটা কথা, যে সংবিধানের ব্যাপারে আমার একটা ব্যক্তিগত একটা কথা একটু বলতে হচ্ছে। এই জন্য আমি ছাত্র অবস্থা থেকে এটা বলেছি, এটা নতুন কিছু না। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানটা বাংলাদেশের মানুষ দ্বারা রচিত হওয়া দরকার। এবং এই কথাটা আমি ছাত্র অবস্থা থেকে বলেছি, এই জন্য বলেছি মাননীয় স্পিকার, আপনি যদি আমাদের সংবিধানের 7ম যে শিডিউলটা আছে, তফসিলটা আছে, সেটা যদি দেখেন, তাহলে সেখানে দেখবেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিভাবে এসছে, মুক্তিযুদ্ধের ঘোষণার ইতিহাসটা কিভাবে এসছে। এইটাকে সঠিক করার জন্য আমাদের বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশের সংবিধান রচিত হওয়া দরকার। সর্বোপরি মাননীয় স্পিকার, আমার পঞ্চগড়ের মানুষজন যারা আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি।
তাদের বহু সমস্যা আছে, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে আরম্ভ করে বহু, এগুলো সব আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং সর্বশেষে আমার শ্রদ্ধেয় পিতা এবং মাতা, যারা they have never failed to remind me that it is Bangladesh I have to serve, এই কথাটা বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মাননীয় স্পিকার। কুমিল্লা একের দাউদকান্দি উপজেলায় গৌরীপুর একটি বাজার। এই গৌরীপুর বাজারটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং অত্যন্ত ব্যস্ত বাজার। দাউদকান্দি উপজেলার দক্ষিণ পূর্ব অংশ এবং তিতাস উপজেলার বড় অংশ ওই বাজারের উপরে নির্ভরশীল। ফলে সকাল থেকে রাত্র পর্যন্ত এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বাজারের মূল রাস্তাটি যথেষ্ট প্রশস্ত নয়। রাস্তার দুই পাশে দোকান, ফুটপাতে হকারদের কারণে যানবাহন এক লাইনে চলতে বাধ্য হয়। এর ফলে প্রচণ্ড যানজট সৃষ্টি হয় এবং মানুষ ভীষণভাবে কষ্ট পায়। এই দীর্ঘমেয়াদী এই সংকট সমাধানের জন্য গৌরীপুর বাজারের উপরে একটি ফ্লাইওভার নির্মাণের জন্য আমি এটা অত্যন্ত জরুরি মনে করি এবং আমি এই প্রস্তাব করছি। এই যানজট দাউদকান্দি উপজেলা সহ তিতাস, মেঘনা, হোমনা, বাঞ্ছারামপুর উপজেলার সাধারণ মানুষের যাতায়াত সহজতর হবে এবং বাজারের মানুষের সেখানে সমাগম সেখানে অনেক ইজি হবে এবং এর জন্যে আমি মাননীয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ৭১ বিধিতে উত্থাপিত মনোযোগ আকর্ষণের নোটিশ আনায় আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার একটি ব্যস্ততম সড়ক জংশন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কটি 10 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উল্লেখিত বাজারটি, যা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে অবস্থিত, ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ডিপিপি প্রণয়ন এবং বিশদ নকশা প্রণয়নের কাজ চলমান রয়েছে। অর্থ প্রাপ্তির জন্য অর্থায়ন নিশ্চিত করবার জন্য আলোচনা অব্যাহত আছে এবং অর্থপ্রাপ্তিটা নিশ্চিত হলে টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়ন করে ওই জায়গায় একটি ফ্লাইওভার নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হবে। এবং যেহেতু 10 লেন করবার জন্য ঢাকা চট্টগ্রাম হাইওয়েটি ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে কার্যক্রম চলমান আছে, আমরা মনে করছি যে দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটা ফ্লাইওভার নির্মাণ করা সম্ভব হবে। তবে বাজারের যেভাবে প্রধান সড়কে চলে আসছে তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করাটা বেশ জটিল হয়েছে। এ ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসন এবং অন্যদেরকে সক্রিয় করে মোবাইল কোর্টের মাধ্যমে যাতে রাস্তাটা এক লেনে না চলে আসে, নিয়ন্ত্রণ করা, চলাচলের উপযুক্ত করা রাখা যায়, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। তবে এটা নিশ্চিত ওই জংশনটি ব্যস্ততম, সেখানে একটা ফ্লাইওভার নির্মাণ করা ছাড়া প্রকৃত সমাধান সম্ভব হচ্ছে না। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি এবং সংসদকে আশ্বস্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী যে আশ্বস্ত করেছেন আমাদের জনগণ খুশি হবে এবং এই বিষয়টি বাস্তবায়িত হলে
এখানে কিন্তু 4টি উপজেলার জনগণ এখানে উপকৃত হবে। আমি পরিকল্পনা রয়েছে এবং সেখান থেকে রাজস্ব আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রীকে আমি অনুরোধ রাখতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন পিরোজপুর 2 আসন। না, উনি দিবেন মাননীয় সদস্যবৃন্দ, এত বড় কৌটা না দিলে মিডিয়াম দিবেন, বোঝা গেছে।